হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএমকে ব্লগস। শুরু করছি প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব, মানে হচ্ছে দ্বিতীয় গল্প স্কেচবুক দার্জিলিং, লেখক দেবাশিস দেব। দ্বিতীয় গল্প হচ্ছে দার্জিলিংয়ে প্রথমবার। 1964 সালে স্কুলের গরমের ছুটিতে বাবা মার সঙ্গে প্রথমবার দার্জিলিংয়ে যাই। তখন আমার বয়স 8.5। বাবা যেহেতু হাওয়াই জাহাজে অফিসে কাজ করতেন, ফলে আমাদের কলকাতা টু শিলিগুড়ি যাওয়াটা হয়েছিল ট্রেন যাত্রার ঝক্কি এড়িয়ে আকাশপথে এবং অনেক মসৃণভাবে। এরপর বাগডোগরা এয়ারপোর্ট থেকে একটা সাদা অ্যাম্বাসেডর গাড়ি সোজা তুলে দিয়েছিল দার্জিলিংয়ে। ল্যান্ড রোভারের যুগ তখনও পুরোপুরি শুরু হয়নি। ওখানে গিয়ে উঠেছিলাম বাবাদের অফিসের হলিডে হোমে। দোতলা কাঠের বাড়ি, পেল্লায় ঘর, পশ্চিমমুখ বিশাল 3টে জানলা, সামনেই বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা ঝলমল করছে, আর অনেকটা নিচে দেখা যেত নীল গম্বুজলা বর্ধমান মহারাজার প্রকাণ্ড বাড়িখানা। আরও কিছুটা নিচে ছিল একটা ছড়ানো বাংলো প্যাটার্নের বাড়ি, যার সবুজ রঙের চালের ওপর জলজল করছে লেখা এলজে স্যানিটোরিয়াম কথাটা। বাবা বুঝিয়ে দিয়েছিল ওটা লুইস জুবলি, আর এলজে স্যানিটোরিয়াম মানে চিকিৎসাধীন রোগীদের জন্য স্বাস্থ্যকর থাকার জায়গা। শুনে মনে সেই কি উত্তেজনা! এটাই কি তাহলে টেনি হাবুল সেনদের আস্তানা ছিল? তখন জানতাম না, এর ঠিক পরের বছরেই সন্দেশ পত্রিকায় 3 কিস্তিতে ছাপা হবে ফেলু মিত্তিরের দার্জিলিংয়ে এসে প্রথম গোয়েন্দাগিরি গড়ার গল্প, যেখানে দেখা যায় মাসতুতো ভাই, ব্র্যাকেটে লেখা আছে প্রথমে তাই ছিল, তোপসে ও তার বাবাকে নিয়ে এই স্যানিটোরিয়ামেই এসে উঠেছিল ফেলু। আমাদের হলিডে হোমের রান্নাঘরে সব রকমের সরঞ্জাম মজুদ ছিল। কেভেন্টাস থেকে টাটকা খাসির মাংস কিনে আনা হতো, মা জমিয়ে রান্না করতো, আর সারা বাড়িময় তার যে খুশবাই ছড়িয়ে পড়তো তা আজও নাকে লেগে আছে। সেকালে দার্জিলিংয়ের দ্রষ্টব্য বলতে ছিল হ্যাপি ভ্যালি চা বাগান, লেবং ঘোড়দৌড়ের মাঠ, ঘুমের বৌদ্ধ মঠ, বোটানিক্যাল গার্ডেন এবং অবশ্যই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। পর্বত অভিযান ঘিরে দেখার জিনিস ঠাসা এর ঘরগুলিতে অনায়াসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। তেনজিং সাহেব যে জুতো জোড়া পরে এভারেস্টের মাথায় উঠেছিলেন, তার সাইজ দেখে মনে হয় যে কেউ ভিমড়ি খেয়ে যাবে। যতদূর মনে পড়ে, হলিডে হোমের ওপর দিকের চওড়া রাস্তাটা ধরে কিছুটা এগোলেই ছিল শহরের সবথেকে অভিজাত আর বিলাসবহুল হোটেল মাউন্ট এভারেস্টের বিশাল বাড়িটা। একদিন ওইখানে কোথাও একটা দাঁড়িয়ে দেখেছিলাম একজন বেশ শক্তপোক্ত পাহাড়ি লোককে ঘিরে ধরেছে একদল বাচ্চা ছেলেমেয়েরা। বাবা বলেছিল, ওই দেখ, লোকটা হচ্ছে তেনজিং নোরগে। ক্লাস 4-এ পড়ি, কাগজে তেনজিংয়ের ছবিও দেখেছি, কিন্তু অমন একজন বিখ্যাত মানুষ রাস্তায় ঘুরে বেড়াবে, অত কাছ থেকে দেখতে পাবো, এটা কেমন বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল নিশ্চয়ই অন্য কেউ। বেশিরভাগ নেপালি চেহারা তো একই ধাঁচের হয়, তাছাড়া চান্স পেলেই বাবা এরকমের ঠাট্টা করত। লোকটা সত্যি কে ছিল এ নিয়ে আমার মনে আজও কিন্তু একটা দ্বন্দ্ব রয়ে গিয়েছে। সেবার আসার আগে আমাদের ক্লাসের মানুষরা জানালো ওই সময় ওরাও নাকি দার্জিলিং যাচ্ছে, সেই সঙ্গে কোন হোটেলে উঠবে সেটাও বলে দিল। এবং কি আশ্চর্য, বাবা আর আমি এক সকালে ঘুরতে ঘুরতে হোটেলটা পেয়েও গেলাম। রিসেপশনে রাহা বলাতে ঘর দেখিয়ে দিল। ভেবেছিল ক্লাস ফ্রেন্ডকে একটু সারপ্রাইজ দেওয়া যাবে, কিন্তু গিয়ে নিজেই হতাশ হলাম। বেচারা মানুষ আপাতমস্তক লেপ মুড়ি দিয়ে বিছানায় শোয়া, এসে ইস্তক ওর ধুম জ্বর। ওর বাবা অবশ্য তারই মধ্যে আমাদের বসিয়ে খোঁজগপ্প জুড়লেন, আর আমাকে হঠাৎ খুব ব্যগ্রভঙ্গিতে জিজ্ঞাসা করলেন, বাতাসিয়া লুপ দেখেছ? বাতাসিয়া লুপ? এত কিছু থাকছে শুধু বাতাসিয়া লুপ কেন? মাথায় ঢুকলো না। তবে এত বছর বাদেও ওর সেই অদ্ভুত ভঙ্গিটা স্পষ্ট মনে থেকে গেছে। উত্তরবঙ্গে তখন যাতায়াত সহজ ছিল না বলেই বোধহয় ওই গরমকালেও কত ফাঁকা ফাঁকা লেগেছিল দার্জিলিং শহরটাকে। বাবা ছোট বক্স ক্যামেরায় তোলা সাদা কালো ছবিগুলো পুরনো হয়ে যাওয়া অ্যালবামটা যত্ন করে সাঁটা রয়েছে কবের থেকে, আজও এতটুকু ঝাপসা হয়ে যায়নি। একটাতে আমি দাঁড়িয়ে আছি বহু দূর অবধি চলে যাওয়া সম্পূর্ণ জনমানব শূন্য এমন একটা রাস্তায়, যা এখনকার দিনে
বোধহয় কল্পনাও করা যায় না। আমার নিজের সবথেকে পছন্দের ছবি, যেখানে আমি বসে রয়েছি একটা সাদা টাট্টু ঘোড়ায় সাওয়ার হয়ে, সম্ভবত মেলের আশেপাশে কোথাও। এই ছিল দ্বিতীয় গল্প, দার্জিলিংয়ে প্রথমবার। শেষ করলাম আজকে দ্বিতীয় গল্প। আবার তৃতীয় পর্ব নিয়ে, মানে 3 নম্বর গল্প নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। এখনকার মতো এইটুকুই। SMK ব্লগস থেকে আমি আজ্ঞা চাইছি।